সবাইকে স্বাগত জানাচ্ছি কেলেমন বিয়ন্ড দ্য লাইটে। দর্শক, প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হয়েছি দেশ বিদেশের সবশেষ খেলার খবর নিয়ে আলোচনা করব, বিশ্লেষণ করব। তবে আজকে আমরা যে বিষয়টি বেছে নিয়েছি সেটা হচ্ছে হকি এবং হকির ভবিষ্যৎ, এবং সেই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন, আপনারা তার নাম ইতিমধ্যেই জেনেছেন, তাকে দেখলে আরও বেশি চিনেন কারণ তার সাথে সাদৃশ্য রয়েছে হামজা চৌধুরীর, আমিরুল ইসলাম, আমাদের হকি স্টার। এবং আমি আপনাদের সাথে আছি শাফাত মিদুল। চাইলে আপনারাও আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন আমাদের সাথে শেয়ার করতে পারেন। ফুটবলের কথা বলি, আসলে মেসির ভক্ত কিনা? অবশ্যই মেসির ভক্ত। ক্রিস্টিয়ানো রোনালদো আর মেসির মধ্যে যদি বলা হয় কাকে বেছে নেওয়া হবে? মেসি। আমি বলবো যে ক্রিস্টিয়ানোকে আমি বেছে নেব, কারণ সে অবশ্যই হার্ড ওয়ার্কার। আমি বলবো সে খুবই ডেডিকেশন, তিনি প্র্যাকটিস পারফরমেন্স সব কিছু নিয়ে আসলে বলবো মেসির থেকে একটু বেশি আগায় রাখবো, কারণ তিনি অবশ্যই সবচেয়ে মেসির থেকে তুলনায় আমি যা দেখি সবসময়, তো উনি অনেক বেশি হার্ড ওয়ার্ক করে। আমি আমি এই জিনিসটাকে বেশি অ্যাপ্রিসিয়েট করি যে হার্ড ওয়ার্কটাকে আমি ফার্স্টে রাখবো। ওকে, আর ফুটবলে কোন দল সাপোর্ট করা হয়? আর্জেন্টিনা। আর্জেন্টিনা, জি। ওকে। আচ্ছা, আমরা এখন অ্যাজ ইউজুয়াল আমাদের টপিকে চলে আসি, আসলে হকির ভবিষ্যৎ। আমরা প্রথমে আসলে কংগ্রাচুলেশন, কারণ আপনি যেই অ্যাচিভমেন্টটা করেছেন আসলে পুরো বিশ্বকে দেখেছেন। আপনার নাম এখন হয়তো বা যারা হকি দেশ মানে ভিত্তিক দেশগুলো সবাই আসলে নেয় যে না, এই ছেলেটাকে, এই ওয়ান্ডার বয়টা কে। এটা শুনতে কেমন লাগে? আমি অবশ্যই এটা এনজয় করি, কারণ দেখা যাচ্ছে যে আমাদের যে ওয়ার্ল্ড কাপে আমরা যে পারফরমেন্স করছি, আমি দলগতভাবে বলবো যে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি ভালো পারফরমেন্সটা করার জন্য। আমাদের টার্গেট ছিল সুপার 16-এ খেলার, তো দেখা যাচ্ছে যে আমাদের একটা হার্ড গ্রুপ থাকার কারণে আমরা এটা করতে পারিনি। তো সেক্ষেত্রে বলবো যে ছেলেরা অবশ্যই অনেক এফোর্ট দিছে। আমাদের একটা ফোকাস ছিল যে আমরা ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করবো এবং দেশকে একটা রেসপেক্টফুল একটা আমরা অ্যাচিভমেন্ট দিব। তো আমি মনে করি যে সেখান থেকে আমরা বললে যে আমরা চ্যালেঞ্জার্স ট্রফিটা যেটা উইন করছি, এটা আমি বলবো যে এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই হ্যাপি। এবং প্রথমবার যদি বলি যে বিশ্বকাপের মঞ্চে খেলা, এবং একই সাথে সেই জায়গায় সর্বোচ্চ স্কোরার 18 গোল, 5টা হ্যাটট্রিক, মানে এটা কি টুর্নামেন্টে যাওয়ার আগে এরকম কোনো চিন্তা ভাবনা ছিল কিনা যে আসলে আমি এরকম কোনো একটা মানে ফলাফল করতে চাই, এরকম একটা রেজাল্ট আনতে চাই? এরকম আমি পার্সোনালি আমি সবসময় চেষ্টা করছি যে যেহেতু আমি যে সিনিয়র প্লেয়ার টিমে, তো আমি চেষ্টা করছি যে আমি যেন আমার বেস্ট পারফরমেন্সটা যেন দিতে পারি। আমার টিম আমার থেকে যেটা আমার যে ক্যাপাবিলিটি আছে, আমার টিম যেন আমার ওটা ফুল 100%টা যেন পায়। তো পেনাল্টি কর্নারে দেখা যাচ্ছে যে আমাকে আমি কোচিং স্টাফ যারা ছিল আমাদের সিই আইকম্যান, বিপ্লব স্যার, আশিক ভাই, তো তারা আমাকে এই বিষয়ে সবচেয়ে বেশি ফোকাস করতে বলছে যে তুমি পেনাল্টি কর্নারে গোল করবা আর তোমার পেনাল্টি কর্নারে টিম উইন করবে। তো আমি এই বিষয়ে সবচেয়ে বেশি ফোকাস করছি এবং আমি ট্রেনও করছি। এটা আমি প্রিপারেশন নিয়ে গেছি যেন ওয়ার্ল্ড কাপে আমি পেনাল্টি কর্নার থেকে আমার টিমকে গোল যেন আমি উপহার দিতে পারি। এবং প্রথমবার এসে 17তম বাংলাদেশ দল এবং একসাথে চ্যালেঞ্জার্স কাপ জিতেছে, এই সাফল্যটাকে আসলে কিভাবে দেখছেন? যে প্রথমবার এসে কি মানে আপনারা খুশি কিনা আসলে এই সাফল্যটা? আমি বলবো যে আমরা যদি এই 17 থেকে আরও নিচে যেতে পারতাম আরও বেশি খুশি হইতাম। এবং যেহেতু আমাদের একটা স্ট্রং গ্রুপ ছিল, তো আমি বলবো যে আমরা প্রত্যেকটা ম্যাচই ফাইট করছি তাদের সাথে, আমাদের উইনিং অপরচুনিটিও আসছিল। তো আমি বলবো যে আমাদের ছোট ছোট মিস্টেকের কারণে এবং এক্সপিরিয়েন্সের কারণে আমরা দেখা যাচ্ছে যে এই ম্যাচগুলো আমরা লুজ করে ফেলি। তো আমি মনে করি যদি আমাদের আরও এক্সপিরিয়েন্স হতো, আমাদের যদি আরও দেখা যাচ্ছে ইউরোপিয়ান টপ লেভেলের টিমগুলোর সাথে যদি আমরা 8টা থেকে 10টা ম্যাচ খেলে দেন যদি ওয়ার্ল্ড কাপে যেতে পারতাম, তাহলে আমি মনে করি যে ছোটো ছোটো মিস্টেকগুলো ওয়ার্ল্ড কাপে হয়েছে, তো ওইটা আমরা আশা করি রিকভারি করতে পারতাম। এবং আমরা হকির আসলে যদি ভবিষ্যৎ দেখি, সেই জায়গায় সবসময় একটা শঙ্কা, আসলে লিগ হয় না ঠিক মতন, খেলা নেই। সেই জায়গায় আপনি হকিতে এসেছেন, শুরু থেকে কি হকিতে ইচ্ছা ছিল? কারণ আমি যতটুকু জানি, যারা আপনি একজন বিকেএসপির স্টুডেন্ট, বিকেএসপি যারা যায় তাদের প্রথম পছন্দ হয় ক্রিকেট, না হয় ফুটবল, তারপরে হয়তো বা যদি সুযোগ না হয় তারপরে সে হকিতে জয়েন করে। আপনার ক্ষেত্রে আসলে কেমন ছিল? আমি আগে যখন বাসায় ছিলাম, তো 2015 সালের দিকে 14 সালের দিকে আমি ফুটবলটাই খেলতাম। আমি ফুটবল স্টেডিয়ামে ফুটবলই প্র্যাকটিস করতাম। তো দেখা যাচ্ছে যে তখন আমি আমার আঙ্কেল ছিল নুরুল ইসলাম নুরু, উনি আর কি ফরিদপুরে হকি নিয়ে আর কি উনি ট্রেনিং করে তো বাচ্চাদেরকে। তো আমি যখন স্কুলে কোচিং করতে যেতাম, তো তখন দেখতাম উনি প্র্যাকটিস করাচ্ছে ছেলেদেরকে, ভাইদেরকে। তো তখন আমি আর কি ওইখানে মাঝে মাঝে একটু একটু ট্রাই করতাম যে আসলে এটা নতুন খেলা, এটা কীভাবে খেলে। তো আমি দেখা যাচ্ছে যে এভাবে 2 দিন 1 দিন করতে করতে দেখা যাচ্ছে উনি আমাকে বললো যে তুমি হকি খেলবা কিনা। তো আমিও কৌতূহলবশত হকিটা খেলি। তো দেখা যাচ্ছে পরে উনি বলে যে তুমি বিকেএসপিতে ট্রায়াল দাও। তো আমি 2016 সালে বিকেএসপিতে ট্রায়াল দিই। তো দেন 2016 সালে আর কি বিকেএসপিতে ভর্তির
অপরচুনিটিটা পাই এবং আমি বিকেএসপিতে ভর্তি হয়ে যাই 16 সালে। বিকেএসপিতে প্রথম চয়েস কি ছিল, হকি? বিকেএসপিতে ফার্স্ট চয়েস হকি ছিল, আমি ফার্স্টে হকিতেই যাই, আমি দেখা যাচ্ছে অন্য কোনো স্পোর্টসে যাইনি, আমি হকিতেই গেছি এবং হকিতে মানে এটা জানা সত্ত্বেও যে আসলে হকির ভবিষ্যৎ ততটা উজ্জ্বল না, যদি আমরা অন্য খেলার কথা বলি, ক্রিকেট এবং ফুটবলের দিকে দেখি যে তারা যতটা মানে স্টার খ্যাতি পায়, সেই জায়গায় আসলে হকি ততটা না বাংলাদেশে মানে পরিস্থিতি বিবেচনায়। তো সেই জায়গায় আসলে হকি বেছে নেওয়াটা একটু কঠিন ছিল না সিদ্ধান্তটা? কঠিন বলতে তখন আমি আসলে স্পোর্টস বিষয়ে তেমন একটা জানতাম না, তো আঙ্কেল উনি বলছিল যে তুমি হকি খেলো, হকি তো আর কি ভালো, তুমি ন্যাশনাল টিমে খেলতে পারবা, তুমি দেশকে রিপ্রেজেন্ট করতে পারো। আমি এই দেশকে রিপ্রেজেন্ট করতে পারবো, এই একটা প্রাউডলি মোমেন্ট, আমি এটার জন্যই আর কি হকিতে আসি। তো এখন আল্লাহর রহমতে ন্যাশনাল টিমে খেলছি, আমি রিপ্রেজেন্ট করছি, এটাই আমার সাকসেস। দেখেন হকিতে আমি বলবো যে ফুটবল ক্রিকেটের মতন এরকম একটা জনপ্রিয়তা নাই, বাট যদি হকিটাকেও যদি পরিচর্যা করা হয়, হকিতেও যদি ব্র্যান্ডিং করা হয়, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আসে, হকি খেলা যদি থাকে, তো আমি মনে করি হকি প্লেয়ারদেরও আর কি ফুটবল ক্রিকেটারদের মতন জনপ্রিয় পাওয়ার সম্ভাবনা আছে। শুধু আজকে একটু আর কি এই বিষয় নিয়ে একটু ব্র্যান্ডিং করতে হবে। এখন হকির ভবিষ্যৎ আপনি কি দেখছেন? মানে আপনি তো একটা বিশ্বকাপ খেলে আসলেন, এর পরবর্তী স্টেপটা কি দেখছেন? এখন আমি বলবো যে ফেডারেশন যদি আমাদেরকে নার্সারিং করে, আমরা আশা করি জুনিয়র ওয়ার্ল্ড কাপ খেলছি, আমরা সিনিয়র ওয়ার্ল্ড কাপও খেলতে পারবো ইনশাল্লাহ উইদিন 6 to 8 ইয়ার্সের মধ্যে। শুধু জাস্ট আমাদের কি এক নার্সারিং করতে হবে এবং আমাদের পরিচর্যা করতে হবে, আমাদের নিয়মিত লিগটা, ফ্র্যাঞ্চাইজি লিগ, ডোমেস্টিক টুর্নামেন্ট, ইন্টারন্যাশনাল ইনভিটেশন টুর্নামেন্টগুলো, বড় বড় টিমের সাথে সিরিজ যে ম্যাচগুলো হয়, এই ম্যাচগুলো যখন খেলবে তখন দেখবেন আমাদের পাইপলাইনও স্ট্রং হবে, আমাদের হকির ফিউচারটাও ভালো হবে এবং ব্র্যান্ডিংটাও আসবে। তো আমি মনে করি যে ফেডারেশন যদি এই বিষয়গুলো নিয়ে বেশি ফোকাস করে, তো আমি মনে করি যে ইনশাল্লাহ ফিউচারে হকিরও একটা ভালো একটা অবস্থান চলে আসবে। আমরা বলেছিলাম যে আসলে আপনি 18 গোল করেছেন, সেই জায়গায় যদি বলি যে আপনার সাথে আরেকটা নাম জড়িয়ে, রাকিবুল, আপনারই বন্ধু আসলে, এই জিনিসটা কেমন মানে মাঠে ফিল করেন যে দুই বন্ধু একসাথে খেলে দলের জন্য কিছু করা? জি, আমি প্রথম কথা হচ্ছে আমরা 5 জন ব্যাটসম্যান আছি, আমরা বিকেএসপি থেকে এখন পর্যন্ত একসাথে, রকি, জয়, অভয়, নয়ন, সামিন আমাদের সিনিয়র, বাট ও আমাদের সাথে ফ্রেন্ডলি থাকে। তো দেখা যাচ্ছে যে আমরা 5 জন আমরা যখন একসাথে থাকি, আমরা চেষ্টা করি যে আমরা আমাদের জন্য বেস্ট, আমরা 5 জনই আমাদের মোটিভেশন, আমাদের ইন্সপিরেশন, সবাইকে আমরা সাপোর্ট করি, আমরা চেষ্টা করি যেন যদি কেউ হয়তো বা পারফরমেন্স একটু ডাউন হয়, তো দেখা যাচ্ছে ওকে আমরা মোটিভেট করি। আমি বলবো যে আমরা এই 5 জন আমরা চেষ্টা করি যেন টিমের যারা সবাই আছে সবাইকে যেন নিয়ে যেন একটা সাথে আমরা যেন একটা যে চ্যালেঞ্জটা যেন নিতে পারি। তো দেখা যাচ্ছে আমাদের 5 জনকে মোটামুটি সবাই টিমের যারা আছে, সিনিয়র জুনিয়র বলেন, সবাই রেসপেক্ট করে। তো আমি বলবো যে আমরা এই 5 জন আমি আসলে খেলাটাকে আমরা খুবই আর কি ফোকাস নিই এবং সিনিয়র যারা আছে তাদের থেকে আমরা চেষ্টা করি যেন যেটা বেস্ট ওটা নিয়ে যেন জুনিয়রদেরকে প্রোভাইড করা যায়। তো আমি বলবো যে আমরা চেষ্টা করি সবসময় যেন আর কি হকিটা নিয়েই আর কি চিন্তা ভাবনা রাখার এবং হকিটাই ধ্যান জ্ঞান হিসেবে আমরা রাখি। এখন কি কোনো আসলে জাতীয় দলের কোনো ব্যস্ততা রয়েছে কিনা? এখন আপাতত আমাদের মার্চে এশিয়ান গেমস কোয়ালিফাই আছে, তো দেন এশিয়ান গেমস আছে, আমি এইটাই আর কি এখন আমাদের নেক্সট টার্গেট। নিজেকে কিভাবে প্রিপেয়ার করছেন? অবশ্যই আমি পার্সোনালি চেষ্টা করতেছি যে যেহেতু আমাদের ফেডারেশন ক্যাম্পের হয়তোবা আমি জানি না যে কবে থেকে ক্যাম্প স্টার্ট করবে, তো দেখা যাচ্ছে ক্যাম্প স্টার্ট করার আগ পর্যন্ত আমি আমার পার্সোনালি যে ট্রেনিং আছে, আমি পুরান ঢাকাতে ওস্তাদ ফজলুল হকি একাডেমি আছে, আমি ওইখানেই যখন আমি খেলার বাইরে থাকি বা ক্যাম্পে থাকি না, তখন আমি ওইখানে গিয়ে আর কি ট্রেনিং করি। বাচ্চাদের আছে ওইখানে, আমাদের আবেদ ভাই আছে, নাইম ভাই আছে, ইমন ভাই আছে, যারা আছে সিনিয়র আছে, তাদের সাথে ওইখানে আর কি আমি চেষ্টা করি হকিটা চর্চা করার জন্য। সিনিয়রদের সাথে কি আলোচনা হয় মানে কিভাবে ইমপ্রুভ করা যায় নিজেকে? হ্যাঁ, অবশ্যই আমি সবসময় চেষ্টা করি যে আমার সিনিয়র যারা আছে তাদের থেকে আর কি যে পজিটিভ সাইনগুলো আছে বা আমার যে মিস্টেকগুলো হচ্ছে তাদের থেকে আর কি বিষয়টা নিয়ে কথা বলে কিভাবে ডেভেলপ করা যায় এবং আমার যে বর্তমান রানিং পারফরমেন্স আছে আমি তার থেকে কীভাবে বেটার করতে পারি। আমি সবসময় চেষ্টা করি যে সিনিয়র যারা আছে তাদের থেকে আর কি কিছু ইমপ্রুভ করার জন্য যে টিপসগুলো আমি এগুলো নেওয়ার চেষ্টা করি। আমি আমাদের সাথে একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বা মতামত আমাদের সাথে শেয়ার করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। সালাম আমিরুল, আমি কামাল ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি কামাল ভাই। হ্যাঁ, কেমন আছিস আমিরুল? ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনি কেমন আছেন? ভাই আছি ভালো। তোর ইন্টারভিউ দেখতেছি বসে, জি ভাই, ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। ইউ আর দ্য হিরো অফ আওয়ার হকি। অবশ্যই, মাই প্লেজার ভাই, থ্যাংক ইউ। দোয়া রাখবেন ইনশাআল্লাহ। অবশ্যই দোয়া রাখি, সবসময় ভালো খেলবি। জি ভাই, অবশ্যই। এবং
তোর কাছ থেকে যেন তোর যারা জুনিয়র আছে তারা যেন শিখতে পারে। ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক অবশ্যই। আছে, জি ভাই। কারণ তুই করে দেখাইছিস যেটা আমরা করতে পারি নাই। জি আমি আমি চেষ্টা সত্যি করছি খুব ভাই, দেশের গর্বিত। জন্য সর্বোচ্চ করা যায়। কামাল ভাই অবশ্যই কোনো ভালো থাকিস। টিপস টিপস আছে কিনা আসলে আমিরুলের জন্য? আমিরুল আসলে টিপস কি, আমার মনে হয় যে ও জানে যে সাফল্য আসে আসলে পরিশ্রম থেকে। এবং ওর কথা আমি যখন পড়ি তখন আমার কথা কিছু মনে হয়। আমি যখন ন্যাশনাল টিম থেকে বাদ পড়ছিলাম, আমি যখন দলের চান্স পাচ্ছিলাম না, তখন আমার কিছু দুর্বলতা ছিল। আমার স্কোরিং পাওয়ার খুব সমস্যা ছিল, হিটিং এর সমস্যা ছিল। তো টিম যখন বাইরে যায় তখন আমি কিন্তু একা একা মাঠে অনেক প্র্যাকটিস করেছি। এবং আমি আমিরুলকেও দেখেছি, ওর ভিডিওগুলো দেখেছি। ও যখন মাঠ কেউ থাকে না প্র্যাকটিস করেছে, এবং তার পেনাল্টি কর্নারের জন্য সে অনেক কষ্ট করেছে এবং তার ফলটা পেয়েছে, এবং যেখানে পেয়েছে বিশ্বকাপের মঞ্চে পেয়েছে। এর থেকে বড় কিছু হতে পারে না, এবং সেখানে সর্বোচ্চ গোলদাতা হয়েছে। আসলে ওর প্রতি আমার আরো বেশি ভালোবাসা যে আমিও স্কোরার ছিলাম, আমিও স্কোর করতাম, কিন্তু ও বাংলাদেশের মানে একজন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট হয়ে ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় গিয়ে 18টা গোল করে 6 ম্যাচে 5টি হ্যাট্রিক। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক বড় শুকরিয়া যে আল্লাহ তাকে সম্মানটা দান করেছেন। আমিন ভাই। এবং আমি চাই যেন সে আরো বড় প্লেয়ার হোক, বাংলাদেশের নামটা, বাংলাদেশের পতাকাকে বিশ্বমঞ্চে ভালোভাবে তুলে ধরুক। ইনশাল্লাহ অনেক অনেক অবশ্যই। ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ, অবশ্যই থ্যাংক ইউ কামাল সো ভাই, মাচ। আমরাও আসলে চাই এরকম কিছু, যে আসলে আমিরুল পুরো বিশ্বকে চেনাবে, বাংলাদেশকে লাল সবুজে ইনশাল্লাহ পতাকা উজ্জ্বল অবশ্যই। করবে। আমরা বিরতি থেকে ফিরে আরো আলোচনা করবো আমিরুল। যে ভবিষ্যৎ, সেখানে হয়তো আমাদের লিগ হয় না, অনেক একটা দোলাচল থাকে। সেই জায়গায় আমাদের বেশ কয়েকজন মানে খেলোয়াড়দের আমরা দেখি মাঝে মধ্যে যে তারা ইউরোপে যেয়ে খেলেন। সেই জায়গায় আপনার সুযোগ এসেছিল কিনা? আমি বলবো যে আমাদের লাস্ট ইয়ারে আমার জার্মানিতে বুন্দেসলিগা 3-তে অফার আসছিল। তো আমি তখন আর কি বিষয় নিয়ে আর কি চেষ্টা করছিলাম যে যাওয়ার জন্য। তো বাই এনি চান্স কিছু ল্যাকিংসের কারণে বা প্লেয়ার, আমাদের এনাফ প্লেয়ার না থাকার কারণে আমি হয়তো বা যেতে পারিনি। তো আশা করি এই এই বছরে ইনশাল্লাহ আমি যদি ফ্রি থাকি তাহলে অবশ্যই ইনশাল্লাহ ইনভিটেশন আসছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যাওয়ার জন্য। এবং এবং জার্মানিতে আমরা জানি যে হয়তো এই এই সুযোগটা কেন হয়, যে আমরা যদি বিদেশি কোচ আনি সেই ক্ষেত্রে কি এই সুযোগটা একটু বেশি হয় কেন? হ্যাঁ, দেখা যাচ্ছে যে প্রথম কথা হচ্ছে পরিচিতির ব্যাপারটা, যে দেখা যাচ্ছে আমাদের আহ, যখন ফরেন কোচ আসে তো তারা দেখে আমাদের প্লেয়ারদের কোয়ালিটি, এবং তারা এই জিনিসটা আর কি তখন তারা নিজের দেশে যায় তো তখন তারা আর কি চেষ্টা করে যে তাদের যে ক্লাবগুলো আছে তাদের সাথে কথা বলে বা এই বিষয় নিয়ে তারা প্লেয়ারদেরকে হেল্প করে। তো যখন কোচ আসে না তো তখন দেখা যাচ্ছে যে তারা আমাদের সম্পর্কে জানে না, তো না জেনে আসলে এইভাবে ক্লাবে নেওয়াটাও আমি বলবো মনে করি যে এক ধরনের ইয়া। তো আমি বলবো যে যদি যখন কোচ আসে তো তখন তারা আর কি এই বিষয় নিয়ে অনেক হেল্প করে, যে বাইরের দেশের লিগগুলোতে খেলার, হয়তো বা দেখা যাচ্ছে যে টপ লেভেলে না হোক, ফার্স্ট এবং সেকেন্ড গ্রেডের যে লিগগুলো হয় তো ওইগুলাই আর কি হেল্প করে আমাদের। তো যখন এই সেকেন্ড বা থার্ড লেভেলের লিগগুলো খেলে তখন তাদের পারফরমেন্স শো করে দেন, তারা আপগ্রেড করে বা 2 লেভেল 3 লেভেলের জন্য খেলা। তো আমি বলবো যে ফরেন কোচরা যখন আসে তখন আমরা এই বিষয়ে আরও আরও হেল্প পাই, সাপোর্ট পাই আর কি। আমরা যদি হকির সাফল্য দেখি আসলে সেই জায়গায় কিন্তু এইচএফ কাপ, এই জায়গায় আমরা দেখি যে হকির সাফল্য আসলে আটকানো। এবার দেখলাম আমরা যে জুনিয়র লেভেলে আমরা বিশ্বকাপ খেলতে দেখলাম। এশিয়ার যদি আমরা দলগুলোর বিবেচনা করি, ভারত, পাকিস্তান, ওরা এত এগিয়ে কেন আসলে? আমরা ওই জায়গাটায় যেতে না পারার কারণটা কি মনে হয়? আমি প্রথম কথা হচ্ছে যে আমাদের পাইপলাইনের কথা বলেন, যে আমাদের এনাফ পরিমাণ প্লেয়ার নাই। যেহেতু হকিটা আমাদের বাংলাদেশে সবসময় প্রচলন নাই, সবসময় খেলা হচ্ছে না, তো দেখা যাচ্ছে যে যারা জুনিয়র আপকামিং প্লেয়ার তারা হয়তো বা হকিতে আসতে আগ্রহী না। তো আমি বলবো এনাফ পরিমাণ প্লেয়ার না থাকার কারণে, খেলা না থাকার কারণে তারা হকিকে আর কি হকিটা আসলে একটা লাইনে একটা ট্র্যাকে যাচ্ছে না। আমি বলবো যে যদি খেলাটা থাকে, হকিটা রেগুলার থাকে, লিগ থাকে, ফ্র্যাঞ্চাইজি থাকে, তো তখন আর কি হকির প্রতি তারা আকৃষ্ট হবে এবং তারা আশা করি হকিতে আসবে। তো আরেকটা হচ্ছে যে আমাদের পরিকল্পনা দেখা যাচ্ছে যে আমরা এইচএফ কাপ আর এশিয়ান গেমস আর জুনিয়র টিমের এইচএফ কাপ, এশিয়া কাপ, আচ্ছা এই স্পেসিফিক 3-4টা টুর্নামেন্টের মধ্যে আবদ্ধ। তো দেখা যাচ্ছে আমাদের এটার কারণ হচ্ছে পৃষ্ঠপোষকতার অভাব। তো দেখেন ফেডারেশনও চেষ্টা করছে তারা এই ধরনের টুর্নামেন্টগুলো আয়োজন করার, বাট পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানরা যদি হেল্প না করে আসলে হকি ফেডারেশনের একার পক্ষেই করা আসলে খুবই ইম্পসিবল আমি মনে করি। তো দেখা যাচ্ছে যে যদি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানরাও যদি হকি ফেডারেশনকে হেল্প করে, ক্রীড়া পরিষদ আছে তারাও যদি হেল্প করে, তো দেখা যাচ্ছে যে তারা
সবাই একসাথে মিলে আর কি দেখা যাচ্ছে হকিটাকে নিয়ে কাজ করতে পারবে। আপনাদের সাথে ফেডারেশনের সাথে কথা হয় কিনা এই বিষয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের ফেডারেশন যে আমাদের সাথে এইবার ওয়ার্ল্ড কাপে যে আমাদের ম্যানেজার হিসেবে গেছে আমাদের সেক্রেটারি সাহেব, তো তাদের সাথেও কথা হয়েছে এবং আমাদের ফেডারেশন মেম্বাররাই সবসময় আর কি চেষ্টা করে যে হকিটাকে যেন কন্টিনিউ করার, বাট তাদেরও কিছু বাইন্ডিংস আছে। দেখা যাচ্ছে যদি এনাফ পরিমাণ স্পন্সর টাকা না থাকে আসলে এটা আসলে করা খুবই কষ্টকর। তো আমি বলবো যে এখানে যদি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানরাও যদি হেল্প করে, হকি ফেডারেশনও যদি এই বিষয়ে নিয়ে আরেকটু কনসার্ন হয়, তো আমি মনে করি যে আসলে হকিটা ডেভেলপ করা পসিবল। আপনি যখন কথা বলছিলেন আমার চোখটা আপনার চুলের দিকে বারবার যাচ্ছিল আসলে। এই যে চুল নিয়ে কি আসলে মানুষ কিছু বলে যে হামজার সাথে এই চুলটা কি আসলে হামজাকে দেখে রাখা নাকি আগে থাকতে? এটা আগে থেকে আমি যখন বিকেএসপি কমপ্লিট করি 2022 সালে, তো তখন তো বড় চুল ছিল না। তো দেন আমি যখন ইউনিভার্সিটিতে আর কি করি, অ্যাডমিশন হই, তো তখন আর কি তখন থেকে বড় চুল রাখা। তো তখনই আমি খেয়াল করছি যে আমার চুলটা কার্লি। তো দেখা যাচ্ছে যে সবাই আর কি তখন থেকে পছন্দ করতো যে কার্লি হেয়ারটা, তো আমি তখন থেকে আর কি রাখা শুরু করছি। বাট হামজা ভাই যখন রিসেন্টলি আসছে, তো দেখা যাচ্ছে হামজা ভাইয়ের সাথে অনেকটা আমার চুলেরটা মিল চলে আসছে। তো সেক্ষেত্রে বলবো যে সবাই আসলে হামজা ভাইয়ের সাথেই কম্পেয়ারটা করছে। তো আমি অবশ্যই এটা এনজয় করি, কারণ যেহেতু হামজা ভাই এখন অবশ্যই ভালো লাগার কথা। অবশ্যই হ্যাঁ, কারণ যেহেতু হামজা ভাই টপ লেভেলের প্লেয়ার, সে বাংলাদেশ ফুটবলটাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বললেই চলে। কারণ দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ফুটবলে হামজা ভাইয়ের জন্যই আর কি বাংলাদেশ ফুটবলটা প্রচলিত, আরো বেশি প্রচলিত। তো আমি বলবো যে আমি এটা এনজয় করি। এবং হামজার সাথে দেখা করা হয়েছে? না, হামজা ভাইয়ের সাথে এখনো দেখা করা নাই, কারণ এই যে ইন্ডিয়া বাংলাদেশে যে ম্যাচটা হওয়ার কথা ছিল, ওই ম্যাচে হয়তো একটা দেখা করার অপরচুনিটি আসার আমি ভাবছিলাম যে দেখা করব, বাট আমাদের 18 তারিখে ফ্লাইট ছিল ওয়ার্ল্ড কাপের জন্য, হয়তো বা দেখা করা নেই। আমি আশা করি যে নেক্সট যে ম্যাচগুলো আছে আশা করি দেখা হবে। দুজনকে আসলে পাশাপাশি আমার মনে হয় দারুণ মানাবে। হ্যাঁ অবশ্যই আশা করি। এইটা এখন আপনাদের বিষয়, এখন আপনারা যারা আছেন আপনারা যদি এই বিষয়ে হেল্প করেন, তাহলে দেখা যাচ্ছে যে আসলে হামজা ভাইয়ের সাথে এখানে আমরা কথা বলতে পারি। অবশ্যই অবশ্যই আমরাও চাই আসলে যে মানে আপনার হাত ধরেই আসলে বাংলাদেশ হকিটাকে এইভাবে চিনবে। জি ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমিরুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, হকিকে আসলে এগিয়ে নিয়ে যাবে আমিরুলের মতো তারকারাই, আমরা সেই প্রত্যাশা করে আজকে শেষ করছি ক্লেমেন্ট বিয়ন্ড দ্য গ্যালারি।